গুড মর্নিং প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো এবং তোমরা তোমাদের পড়াশোনা ঠিকভাবে চালিয়ে যাচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা জ্যামিতিক আলোক বিজ্ঞান এই অধ্যায়ের উপর আরও একটি ক্লাস নিব, এবং আমাদের মোট ক্লাস সংখ্যা হবে 21। এর আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সেগুলো বাসায় ভালো করে পড়বে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, আমরা শুরু করছি আমাদের ক্লাস। আমরা গত ক্লাসে ফ্রনহোফার রেখা, ফ্রনহোফার রেখা কি এগুলো বলেছিলাম, মনে আছে? যে সূর্য থেকে যে আলোগুলো আসে সেখানে কিছু কালো কালো রেখা দেখা যায়। এই রেখাগুলো বিজ্ঞানী ফ্রনহোফার আবিষ্কার করেন, তাই না? এবং তার নাম অনুসারে এই রেখাগুলোকে বলা হয় ফ্রনহোফার রেখা। আজকে আমরা আলোচনা করব এই ফ্রনহোফার রেখার উৎপত্তির কারণ কী, ঠিক আছে, কেন এগুলো উৎপত্তি হয়, এগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতেই রয়েছে সূর্যের কেন্দ্রস্থল আলোকমণ্ডল বা ফটোস্ফিয়ার। সূর্যের কেন্দ্রস্থল আলোকমণ্ডল বা ফটোস্ফিয়ার একটি সাদা কঠিন পদার্থের তৈরি, অর্থাৎ সূর্যের চারপাশে যে স্থলটা রয়েছে সেটি হলো সাদা কঠিন পদার্থের তৈরি। এটির নাম দিয়েছি কি? ফটোস্ফিয়ার বা আলোকমণ্ডল। ঠিক আছে। এরপর এর তাপমাত্রা কত? এর তাপমাত্রা কয়েক কোটি ডিগ্রি সেলসিয়াস। আলোকমণ্ডলকে ঘিরে রয়েছে অপেক্ষাকৃত শীতল বর্ণমণ্ডল বা ক্রোমোস্ফিয়ার। আলোকমণ্ডলকে ঘিরে কি রয়েছে? শীতল বর্ণমণ্ডল বা ক্রোমোস্ফিয়ার। এর তাপমাত্রা কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, এরপরে কি আছে দেখি আমরা, যে আলোকমণ্ডল থেকে সাদা আলো যখন অপেক্ষাকৃত শীতল বর্ণমণ্ডলে প্রবেশ করে তখন সেই স্থানে পরমাণু স্ব ধর্ম অনুসারে বিশেষ বর্ণের আলো শোষণ করে। ঠিক আছে, আলোকমণ্ডল থেকে সাদা আলো যখন অপেক্ষাকৃত শীতল বর্ণমণ্ডলে প্রবেশ করে তখন সেই স্থানের পরমাণু স্ব ধর্ম অনুসারে বিশেষ বর্ণের আলো শোষণ করে। এই আলোগুলো যখন পৃথিবীতে আসে তখন এর বর্ণালী অবিচ্ছিন্ন থাকলেও শোষিত অংশে কালো রেখা দেখা যায়, তাই না? এই যে শোষিত অংশে কালো রেখা দেখা যায়, এই রেখাগুলোই মূলত ফ্রনহোফার রেখা। তাহলে এখানে দুইটা মণ্ডলের কথা বলা হয়েছে, একটা হলো বর্ণমণ্ডল, ঠিক আছে, আর একটা হলো ক্রোমোস্ফিয়ার বা শীতল মণ্ডল। শীতল মণ্ডলকে ঘিরে থাকে বর্ণমণ্ডল। বর্ণমণ্ডলের তাপমাত্রা কি হতে পারে? কয়েক হাজার ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই রেখাগুলো ফ্রনহোফার রেখা বা কালো রেখা। সকল ফ্রনহোফার রেখাই যে সৌর বর্ণমণ্ডলের বাষ্প দ্বারা শোষণের ফলে উৎপন্ন হয় তা ঠিক নয়। পৃথিবীর বাষ্প দ্বারা শোষণের ফলেও কিছু কালো রেখা উৎপন্ন হয়, এদেরকে বলা হয় টেলুরিক রেখা। তাহলে টেলুরিক রেখা কি? পৃথিবীর বাষ্প দ্বারা শোষণের ফলে, আলো শোষণের ফলে যে রেখাগুলো উৎপন্ন হয় সেগুলোকে বলা হয় টেলুরিক রেখা। এখানে খুব সুন্দর একটা প্রশ্ন রয়েছে যে বিপদ সংকেতে ব্যবহার করা লাল রং বা বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কেন? বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয় কেন? ব্যাখ্যা করো। বিপদ সংকেত, আমরা বিপদ সংকেত বলতে মানে যখনই কোনো সংকেত বিপদ হয় সাথে সাথে এটি আমাদের মস্তিষ্কে, আমাদের মস্তিষ্কে কি হয়? একটা অন্যরকম প্রভাব পড়ে, তাই না? বিপদ সংকেতে লাল রং ব্যবহার করার প্রধান কারণ হচ্ছে যে বায়ুর অণু দ্বারা এর বিক্ষেপণ সর্বনিম্ন হয়, এবং বিক্ষেপণ সর্বনিম্ন হলে এটি খুব অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে বা অনেক দূর থেকে দেখা যায়। আবার বিক্ষেপণের প্রভাব কোনো আলোর রঙের তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য, বিক্ষেপণটা কি হবে? তরঙ্গ দৈর্ঘ্যের চতুর্থ ঘাতের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, হ্যাঁ। এবং লাল রং দ্বারা কি হয়? বিক্ষেপণটা সর্বনিম্ন হয়, এর কারণে এটি অনেক দূর পর্যন্ত যেতে পারে। সুতরাং দৃশ্যমান আলোর মধ্যে নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম বলে এটি বেশি বিক্ষিপ্ত হয়। নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম আর লাল রঙের তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, সেই জন্য নীল রং বেশি বিক্ষিপ্ত হয় আর লাল রং
কম বিক্ষিপ্ত হয়, এবং যারা যত কম বিক্ষিপ্ত হবে তাদেরকে তত বেশি দূর থেকে দেখা যাবে। সুতরাং লাল আলো কুয়াশা, বৃষ্টি ইত্যাদির মধ্য দিয়ে দীর্ঘতম পথ অতিক্রম করতে পারে। ফলে লাল আলো দূর থেকেও দৃষ্টিগোচর হয়। তাছাড়া স্বভাবগতভাবে লাল রঙকে বিপদের সাথে সংশ্লিষ্ট বলে আমাদের মস্তিষ্ক ধরে নেয়, এবং রক্তের রং লাল বলেও এটা হতে পারে। হ্যাঁ, এখানে খুব সুন্দর একটা কথা বলছে যে স্বভাবগতভাবে লাল রঙকে বিপদের সাথে সংশ্লিষ্ট বলে আমাদের মস্তিষ্ক ধরে নেয়, এবং রক্তের রং লাল বলেও এটা হতে পারে। এই সকল কারণে বিপদ সংকেতে লাল রং ব্যবহার করা হয়। আকাশ নীল দেখায় কেন, তাই না? আকাশ নীল দেখায় কেন? সূর্যের আলোর মধ্যে বিভিন্ন তরঙ্গ দৈর্ঘ্যের 7 রঙের আলো আছে। আমরা জানি যে সূর্য থেকে যে আলোটা এই পৃথিবীতে আসে সেটি হলো কি সাদা, এবং এই সাদা রঙের মধ্যে 7টি রঙের আলো আছে। যখন এক আলোক তরঙ্গ দৈর্ঘ্য অত্যন্ত ক্ষুদ্র কোনো কণার উপর পড়ে, তখন এই কণাগুলো কি হয়, আলোক তরঙ্গকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। যখন আলোক তরঙ্গ অত্যন্ত ক্ষুদ্র কোনো কণার উপর পড়ে, তখন এই কণাগুলো আলোক তরঙ্গগুলোকে বিভিন্ন দিকে ছড়িয়ে দেয়। একে আলোর বিক্ষেপণ বলে, তাই না? এই বিক্ষেপণ নির্ভর করে কার উপর? আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। বিক্ষেপণটা নির্ভর করে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের উপর। আচ্ছা, এখানে দেখো, কম তরঙ্গ দৈর্ঘ্যের আলোর বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। একটু আগে আমরা বলেছি, তাই না, যে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে বেশি, তাই তার বিক্ষেপণ সবচেয়ে কম হয়। নীল আলোর তরঙ্গ দৈর্ঘ্য সবচেয়ে কম, তাই তার বিক্ষেপণ সবচেয়ে বেশি হয়। এখানে বলা হয়েছে নীল বর্ণের আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম। সূর্যরশ্মি যখন বায়ুমণ্ডলের সূক্ষ্ম ধূলিকণা ও অণুতে আপাতিত হয়, তখন নীল রঙের কাছাকাছি রঙগুলোর বিক্ষেপণ বেশি হয়। কেন নীল রঙের কাছাকাছি রঙগুলোর বিক্ষেপণ বেশি হয়? হ্যাঁ, বলো তো কেন? কারণ এদের তরঙ্গ দৈর্ঘ্য কী হয়? কম। ফলে বেগুনি, আসমানি, নীল রঙের প্রাচুর্য ঘটায়, আকাশ নীল দেখায়। অর্থাৎ এই বেগুনি, আসমানি, নীল রং এরা আকাশের চারপাশে বেশি ছড়িয়ে পড়ে, কারণ এদের বিক্ষেপণ কম হয়। আর লাল আলোর বিক্ষেপণ এদের বিক্ষেপণ বেশি হয়, সেজন্য এরা ছড়িয়ে পড়ে। আর লাল আলোর বিক্ষেপণ কি হয়? কম হয়, সেজন্য এরা কম ছড়ায়। আজকে মূলত আমরা বেশি অনুধাবনমূলক প্রশ্ন নিয়ে আলোচনা করছি প্রিয় শিক্ষার্থীরা, তাই না? হ্যাঁ, এখানে আরও একটি অনুধাবনমূলক প্রশ্ন আছে। দেখো, যে সূর্যোদয় ও সূর্যাস্তে আকাশ লাল দেখায়। তোমরা এটা সবসময় খেয়াল করেছো, তাই না? যখন সূর্য ওঠে বা সূর্য যখন অস্ত যায়, তখন আকাশের রং কিছুটা লাল থাকে। এর কারণ কি? যে সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশের খানিকটা অংশ গাঢ় লাল দেখায়, আলোর বিক্ষেপণের জন্য এরকম হয়ে থাকে। অর্থাৎ আগের যে দুটো প্রশ্ন পড়লাম সেগুলো আলোর বিক্ষেপণের জন্য হয়ে থাকে। সূর্যোদয় ও সূর্যাস্তের সময় প্রায় সূর্য কোথায় থাকে? দিগন্ত রেখার কাছাকাছি। দিগন্ত রেখা মানে কি? অনেক দূরে। অর্থাৎ নর্মাল অবস্থায় সূর্য যেখানে থাকে, আর সূর্য যখন উদিত হয় বা অস্ত যায়, তখন সূর্য আমাদের এই পৃথিবী থেকে অনেক দূরে থাকে, দিগন্ত রেখার কাছাকাছি থাকে। তো যখন ওইখান থেকে, অত দূর থেকে আমাদের চোখে যে সমস্ত রঙের আলো আসবে, তাই না, সেগুলোকে বায়ুমণ্ডলের পুরো স্তর ভেদ করতে হবে। বায়ুমণ্ডলের পুরো স্তর ভেদ করতে হবে। তো সেখান থেকে আলোগুলো আসার সময় যাদের বিক্ষেপণ বেশি, তারা এই স্তরগুলো ভেদ করে আসতে পারে না। যেমন বায়ুমণ্ডলে ভাসমান ধূলিকণা, হ্যাঁ, তারপরে কি আছে, ধূলিকণা, পানি ইত্যাদির মধ্য দিয়ে যাওয়ার সময় নীল প্রান্তের কম তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট বর্ণগুলো বিক্ষিপ্ত হয়, কিন্তু লাল প্রান্তের আলোগুলোর, বিশেষ করে লাল আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হয়, তার বিক্ষেপণ কি হয়? কম হয়। ফলে তা সরাসরি পৃথিবীতে চলে আসে। তাই আমরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখি। ঠিক আছে, সূর্যোদয় ও সূর্যাস্তের সময় আকাশ লাল দেখি। তাহলে আকাশ লাল দেখার মূল কারণটা কি? লাল প্রান্তের কাছাকাছি যে রঙগুলো রয়েছে
তাদের তরঙ্গদৈর্ঘ্য বেশি, তাই তাদের বিক্ষেপণ কম হয়, ফলে এরা অনেক দূর থেকে আসতে পারে। আর নীল রঙের প্রান্তের যে রঙগুলো রয়েছে তার কাছাকাছি যে বর্ণগুলো, তাদের তরঙ্গদৈর্ঘ্য কম, তাই তাদের বিক্ষেপণ বেশি হয়, এরা বেশি দূর যেতে পারে না, ছড়ায় পড়ে। সেজন্য আমরা সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় আকাশ লাল দেখি। লেন্স, তোমরা লেন্স চেনো অনেকে, তাই না? যে আমরা লেন্স মূলত বিভিন্ন চোখের যে ত্রুটি আছে চশমায় আমরা লেন্স ব্যবহার করে থাকি। হ্যাঁ, বা তোমরা সরাসরি কখনো লেন্স দেখেছো? হ্যাঁ, যদি দেখে থাকো তাহলে যে খেয়াল করবে লেন্স হচ্ছে দুই প্রকার, তাদের গঠনের উপর ভিত্তি করে লেন্সকে দুই ভাগে ভাগ করা হয়েছে, তাই না? তো লেন্স কাকে বলে? দুটি গলীয় অথবা একটি গলীয়, দুইটা পৃষ্ঠই গলীয়, অথবা একটি গলীয় ও একটি সমতল, অথবা দুইটাই বেলনাকৃতির। হ্যাঁ, অথবা একটি বেলনাকৃতির একটি সমতল। আবারও আমি বলছি, হতে পারে কি দুইটাই গলীয়, অথবা একটি গলীয় ও একটি সমতল। ঠিক আছে, একটি গলীয় একটি সমতল, অথবা দুইটি বেলনাকৃতির, অথবা একটি বেলনাকৃতি একটি সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। স্বচ্ছ প্রতিসারক মাধ্যমকে লেন্স বলা হয়। লেন্স কয় প্রকার? গঠনের উপর ভিত্তি করে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা উত্তল লেন্স আর একটা কি অবতল লেন্স বা অপসারী লেন্স। আচ্ছা, তোমরা এরকম একটা লেন্স দেখেছো, এটার মধ্যভাগটা কি সরু আর প্রান্তভাগ কি মোটা। আর একটা লেন্স আছে এমন যে এটার মধ্যভাগ মোটা, প্রান্তভাগ সরু। তাহলে উত্তল লেন্স বা অভিসারী লেন্স, এই লেন্সের মধ্যভাগ মোটা থাকে আর প্রান্তভাগ সরু থাকে। অবতল লেন্স বা অপসারী লেন্স, এই লেন্সের মধ্যভাগ সরু থাকে আর প্রান্তভাগ মোটা থাকে। তাহলে আমরা জানলাম যে লেন্স কয় প্রকার? দুই প্রকার। ঠিক আছে, একটি হলো উত্তল লেন্স বা অভিসারী লেন্স, আর একটি হলো অবতল লেন্স বা অপসারী লেন্স। আচ্ছা, উত্তল বা অভিসারী লেন্স একটু আগেই বললাম, তাই না? চিত্রটা কেমন হবে? যে লেন্সের মধ্যভাগ মোটা ও প্রান্তভাগ সরু তাদেরকে বলা হয় উত্তল লেন্স। আলোকরশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয় বলে, উত্তল মানে উঁচু, উত্তল মানে উঁচু, আলোকরশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয় বলে একে উত্তল লেন্স বলে। আবার এই লেন্স সাধারণত একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী করে। অভিসারী করে মানে কি একটা জায়গায় মিলিত করে, হ্যাঁ, তাই একে অভিসারী লেন্সও বলা হয়। তাহলে আমার যদি প্রশ্ন থাকে এখানে উত্তল লেন্সকে কেন অভিসারী লেন্স বলা হয়, উত্তরটা কি হবে? এই লেন্স একগুচ্ছ আলোকরশ্মিকে অভিসারী করে বা কোনো বিন্দুতে মিলিত করে, সেই জন্য উত্তল লেন্সকে বলা হয় অভিসারী লেন্স। বা এই লেন্সের নাম উত্তল লেন্স কেন? কারণ এর উত্তল পৃষ্ঠে আলো আপতিত হয়, সেই জন্য এই লেন্সের নাম উত্তল লেন্স। আমরা যদি উত্তল লেন্স সম্পর্কে জানি তাহলে অবতল লেন্সের সংজ্ঞাটাও আমরা বুঝতে পারছি, তাই না? তারপর আমি একটু বলছি অবতল লেন্স কাকে বলে। তাহলে কী হবে অবতল লেন্স? যে লেন্সের মধ্যভাগ সরু ও প্রান্তভাগ মোটা, মধ্যভাগটা সরু, যে লেন্সের মধ্যভাগ সরু প্রান্তভাগ মোটা তাকে বলা হয় অবতল লেন্স বা অপসারী লেন্স। এখানে আলোকরশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয়, আগেরটা কি ছিল? উত্তল পৃষ্ঠে আপতিত হয়, আর এটা অবতল পৃষ্ঠে আপতিত হবে, সেই জন্য এই লেন্সকে বলা হয় অবতল লেন্স। আর এখানে এটি একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারী করে, হ্যাঁ, একগুচ্ছ আলোকরশ্মিকে অপসারী করে, এই জন্য একে অপসারী লেন্স বলে। অপসারী করে মানে কি? এটা কোনো বিন্দুতে মিলিত হয়েছে বলে মনে হয়, অ্যাকচুয়ালি মিলিত হয় নাই, এটা ছড়ায় পড়ে। ঠিক আছে, উত্তল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মি একটা বিন্দুতে মিলিত হয়, আর এটার ক্ষেত্রে ছড়ায় পড়ে, তখন এদেরকে পিছনে মিলিত করতে হয়, অর্থাৎ পিছনের দিকে মিলিত হয়েছে বলে মনে হয়, হ্যাঁ, ধরে নেওয়া হয়। তাহলে আমরা অবতল লেন্স এবং অপসারী লেন্স, উত্তল লেন্স, এই দুইটা লেন্সের মধ্যে যদি পার্থক্য বলি বা পার্থক্য যদি পরীক্ষায় আসে তখন কি লিখবে? এক নাম্বার পার্থক্য হবে তাদের সংজ্ঞা, তাই না? উত্তল লেন্সের ক্ষেত্রে হবে যে লেন্সের
মধ্যভাগ মোটা, প্রান্তভাগ সরু। হ্যাঁ, তাদেরকে বলে উত্তল লেন্স। আর অবতল লেন্সের ক্ষেত্রে কী হবে? যে লেন্সের মধ্যভাগ সরু, প্রান্তভাগ মোটা। উত্তল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মি উত্তল পৃষ্ঠে আপতিত হয়, অবতল লেন্সের ক্ষেত্রে আলোকরশ্মি অবতল পৃষ্ঠে আপতিত হয়। হ্যাঁ, উত্তল লেন্সকে কি বলা হয়? অভিসারী লেন্স। অবতল লেন্সকে কি বলা হয়? অপসারী লেন্স। উত্তল লেন্সে একগুচ্ছ আলোকরশ্মি কি হয়? অভিসারী হয়, হ্যাঁ, বা কোনো বিন্দুতে মিলিত হয়। আর অবতল লেন্সে একগুচ্ছ আলোকরশ্মি অপসারী হয় বা কোনো বিন্দু থেকে ছড়িয়ে পড়ছে বলে মনে হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের আলোচনা এ পর্যন্তই থাকবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের পড়াশোনাগুলো বাসায় চালিয়ে যাবে। তোমরা জানো যে এবার যেভাবে এইচএসসি পরীক্ষায় রেজাল্ট হয়েছে অটো পাস, সামনের বছর এরকম হবে না, তাই না? সামনের বছর অবশ্যই পরীক্ষা হবে। শিক্ষামন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন যে সামনের বছরে যে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা আছে সেগুলো অবশ্যই অনুষ্ঠিত হবে। সুতরাং তোমাদের পরীক্ষা দিতে হবে এবং তোমরা যেহেতু কলেজে বসে সামনাসামনি স্যারদের ক্লাসগুলো পাচ্ছ না, হ্যাঁ, সেজন্য তোমাদেরকে বাসায় আরও বেশি পরিশ্রম করতে হবে। তোমরা যদি এই সায়েন্সের যে সাবজেক্টগুলো আছে যদি বাসায় খুব বেশি পড়াশোনা না করো, তাহলে এগুলোতে ভালো রেজাল্ট করা খুবই কষ্টকর, তাই না? এই জন্য তোমরা একেবারেই সময় নষ্ট না করে তোমাদের পড়াশোনা বাসায় চালিয়ে যাও, ঠিক আছে? এবং তোমাদের সাথে আশা করি আমাদের এই মাসের অর্থাৎ নভেম্বর মাসের 26 তারিখে দেখা হবে, তাই না? সবাই চলে আসবে, হ্যাঁ, যে যেখানে আছো, যারা যারা ঢাকার বাইরে আছো তারাও আগে থেকে ঢাকায় চলে আসবে। 26 তারিখে তোমরা অবশ্যই 26শে নভেম্বর অবশ্যই কলেজে আসবে, ঠিক আছে? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং তোমরা তোমাদের পড়াশোনা চালিয়ে যাও, এই আশা রেখে আজকে এই ক্লাস এখানে শেষ করছি। আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।